ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এত কম নোটিসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং 3:30টার সময় হোম মিনিস্টার অমিত শাহ সদনে স্টেটমেন্ট রাখবেন এই নাগাল্যান্ডের ব্যাপারে। এবং যেটা প্রসূনদা বলেছেন যে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগাল্যান্ড যাচ্ছিলাম ভায়া জোরহাট, কারণ আপনারা হয়তো অবগত যে দিমাপুর থেকে মন ডিস্ট্রিক্ট যেতে বাই রোড প্রায় 12 ঘন্টা লাগে। তাই বলে আমরা জোরহাট বাই ফ্লাইট গিয়ে বাই রোড আসাম থেকে গাড়ি নিয়ে আমরা বাই রোড যাচ্ছিলাম যে জায়গাটায় হত্যাগুলো হয়েছে। কিন্তু কলকাতা এয়ারপোর্টে আমাদের কাছে একটা সেকশন 144-এর নোটিশ দিল একজন সাংবাদিক বন্ধু, এবং সেটাতে যেটা বিশ্বদীপবাবু বলেছেন ক্লিয়ারলি লেখা আছে যে ভেহিকেলের মুভমেন্ট হতে পারবে না এক্সেপ্ট ফর এমার্জেন্সি সার্ভিস। তার মানে আমরা জোরহাট যদি পৌঁছেও যেতাম, আমাদের পক্ষে বাই রোড আসামের নাম্বার প্লেট গাড়ি নিয়ে নাগাল্যান্ড বর্ডার ক্রস করা সম্ভব হতো না। তখন আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি অভিষেকবাবু বললেন আমাদের উদ্দেশ্য ছিল যাদের হত্যা হয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, এবং এই বার্তাটা যেটা মমতাদির ছিল যে আমরা তাদের সঙ্গে আছি, থাকবো। আজকে পার্লামেন্টেও এই ব্যাপারটা নিয়ে লোকসভা রাজ্যসভা সবখানে এটা তোলার চেষ্টা করা হয়েছে। এটা সাকসেসফুল হয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি দেখিনি লোকসভা চ্যানেল। কিন্তু মূল কথাটা হলো যে এটা আমার মনে হয় দেশের ইতিহাসে হয়তো হয়নি যে আর্মড ফোর্সেস গুলি করছে সাধারণ নাগরিকদের ওপরে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, আমি ক্ষমা চাইছি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে নাগাল্যান্ডের গভর্নমেন্ট বলছে যে উইদাউট চেকিং আইডেন্টিফিকেশন 6 জন লেবার টাইপ মানুষ কোল মাইন্স থেকে ফিরছে কাজ করে, তাদের উপরে ওপেন ফায়ার করা হয়, কোনো রকমের চেষ্টা করা হয় না, কোনো রকমের প্রিকশন নেই, কারুর আইডেন্টিফিকেশন চেক না করে গুলি করা হয়। দেয়ার এন্ড দেন 6 জনকে হত্যা করা হয়। তারপরে স্থানীয় গ্রামের মানুষরা বেরিয়ে আসে যে কি ব্যাপার, এবং দেখা যায় অদ্ভুত ব্যাপার যে বডিগুলো যাদের উপরে গুলি করা হয়েছে বডিগুলোকে মহিন্দ্রা জিপের থেকে সরিয়ে, ওরা ওপেন জিপে ছিল, আরেকটা গাড়িতে সেন্ট্রাল ফোর্সেস রাখছে এবং টার্পোলিন দিয়ে সেই বডিগুলো কভার করা হয়েছে। এটা কিন্তু আমি বলছি না, এটা নাগাল্যান্ড গভর্নমেন্ট বলছে, এটা মিডিয়া বলছে, এটা স্থানীয় মানুষরা বলছে। এটা কি রহস্য যে সেই বডিগুলোকে টার্পোলিনে কভার করে আরেকটা গাড়িতে রাখা হচ্ছিল। এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যে যখন স্থানীয় মানুষরা ওইখানে আসে, আর্মড ফোর্সেস আর লোকাল মানুষের মধ্যে একটা অল্টারকেশন হয়, এবং যেটা শোনা যাচ্ছে, আমরা ওখানে পৌঁছাতে পারিনি, আমি শোনা কথা বলছি, অ্যান্ড আই এম হ্যাপি টু বি কারেক্টেড ইফ আই এম রং, যে কিছু আর্মড ফোর্সেসের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আর্মড ফোর্সেস ফিরে ওপেন ফায়ার করে ইনডিসক্রিটলি। সো 6 জনকে গাড়িতে আগে গুলি করে মারা হয়, আর ক্রস ফায়ারে স্থানীয় মানুষের সঙ্গে ক্রস ফায়ারে 7 জন আরও সিভিলিয়ান তাদের হত্যা হয়। এছাড়া একজন সৈনিকেরও হত্যা হয়েছে এই ফায়ারিংয়ে, যেটা শোনা যাচ্ছে। এবং গভর্নমেন্ট বলছে 13 জন মার্ডার্ড, কিল্ড, 14 জন সিরিয়াসলি ইনজার্ড এবং 8 জন উইথ মাইনর ইঞ্জুরিজ।
প্রশ্নটা হলো যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন, নাম্বার 2 ডিফেন্স মিনিস্টার এটা নিয়ে পার্লামেন্টে কি বলবেন আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের ঘটনা ইজ আ ম্যাসিভ ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য ডিফেন্স মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার। আর আরেকটা কথা বলতে চাই, এটাকে আমি পলিটিসাইজ না করেও এটা বলবো, প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেটে আইদার বিজেপির গভর্নমেন্ট আছে বা বিজেপি সাপোর্টেড গভর্নমেন্ট আছে, যেটা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। নাগাল্যান্ডে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পার্টনার আছে, মণিপুরে বিজেপির গভর্নমেন্ট আছে, ত্রিপুরাতে বিজেপির গভর্নমেন্ট আছে, আসামে বিজেপির গভর্নমেন্ট আছে, এবং নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের গঠন করেছিলেন অমিত শাহ as the president of the Bharatiya Janata Party. এখন জেপি নাড্ডা এটা হেড করছে, বাট দিস ইজ দ্য ব্রেন চাইল্ড অফ অমিত শাহ। এটা প্রমাণ হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি নেডার গঠন করেছে অনলি ফর ইলেকটোরাল বেনিফিট, শুধু নির্বাচন জেতার জন্য। এছাড়া ইলেকশনের পরে, নির্বাচনের পরে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কোনো সভাই হয়নি। আমি আসাম থেকে আসি, আসাম মিজোরাম বর্ডারে মিজোরাম পুলিশ আসামের 6 জন পুলিশকে গুলি করে মেরে ফেলে, আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি, কেউ জানে না কি হয়েছিল। শুধু ক্লোজ ডোরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন, কিন্তু পার্লামেন্ট জানে না কি হয়েছে, দেশের জনতা জানে না কি হয়েছে, কোনো রকমের কমিটি সেট আপ হয়নি, ইনকোয়ারি সেট আপ হয়নি। আমাদের দাবি যে নাগাল্যান্ডের এই ইনসিডেন্টটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি বসানো উচিত এবং দেশের জনতাকে এবং পার্লামেন্টে প্রকাশ্যভাবে জানানো উচিত দ্যাট হোয়াট ওয়াজ দ্য ফেলিয়ার। আর অমিত শাহজিকে বলবো যে নর্থ ইস্ট যেদিন থেকে বিজেপি আর বিজেপির অ্যালায়েন্স পার্টনাররা নর্থ ইস্টে একের পর এক রাজ্যতে সরকার গঠন করেছে, কন্টিনিউয়াসলি লাগাতার নর্থ ইস্টার্ন স্টেটসে অশান্তি বেড়েছে। ইট ইজ এ ফ্যাক্ট। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে থেকে নর্থ ইস্টে যদি এই ধরনের ডিস্টারবেন্স এবং অশান্তি হয়ে থাকে, এটা বিজেপির রেজিমে হচ্ছে। ইট মাস্ট বি পুট টু এন এন্ড। আর আমরা এটাও বলছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে আমরা ওখানে পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়াবো, আমরা সেটা করতে পারিনি ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টারনাল সিকিউরিটি। আগামী দিনে যখন পরিস্থিতি নর্মাল হবে, আমরা কথা দিচ্ছি যে আমরা নিশ্চয়ই সেই গ্রামটায় যাব এবং যাদের হত্যা হয়েছে তাদের পরিবারের সঙ্গে দেখা করব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে এবং থাকবে আগামী দিনে। এবং আরেকটা কথা বলি, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এনপিপি, যেটা বিজেপির অ্যালায়েন্স পার্টনার, হ্যাজ কোয়েশ্চেন্ড অ্যাপসা। উনি টুইটারে লিখেছেন রিপিল অ্যাপসা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী একটু আগে টুইট করেছেন রিপিল অ্যাপসা, মানে সব ওল্ড wounds have been opened up. All the old wounds have been reopened by Bharatiya Janata Party. They are undoing this country, and how? I would like to address a few little bit in English. That AFSA is now in question, and this is a government which recently extended the jurisdiction of the BSF, including West Bengal. This is a prime example of what unfolds when the state government is not in the loop of what the central government is doing. This is a huge attack on federalism. This is a huge attack on the peace of the northeastern states, and I condemn, and all of us in All India Trinamool Congress, we condemn this incident. We express our deep condolences for the people who have lost their lives. We wish all the people who are injured a quick recovery. And as our leader, Honorable Chief Minister of West Bengal and Chairperson of All India Trinamool Congress says, we stand in solidarity with the people of Nagaland. And what is most unfortunate is the lack of transparency on the part of the NDA government. Till today, we don't know
what transpired in the border of Assam and Mizoram, where 6 policemen of the Assam police were shot at by Mizoram police. There's a closed door meeting. In a democracy, there's a closed door meeting. No parliament doesn't know what is happening. State assemblies don't know what is happening. But this government is simply carrying on. We demand an independent judicial inquiry. We are aware that the Nagaland Chief Minister has set up an SIT to look into the matter and investigate the matter. But the truth must come forward, and that report of the committee must be tabled. It must be tabled in the parliament, and chief ministers of the state must be made privy to it. Once again, we deeply regret the incident that happened. Our head hangs in shame that civilians should be shot down by the armed forces. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, I'm happy to answer it. আপনারা কি আসপা প্রত্যাহারের কোনো দাবি করবেন? জি, AFSA কিন্তু একটা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার। ইট ইজ আ কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি ভার্সেস ইন্টারনাল সিকিউরিটি। এবং AFSA যখন লাগু হয় এবং AFSA যখন বাতিল করা হয়, এটার একটা প্রসেস রয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো করে। এটা অত্যন্ত দরকার। অমিত শাহজি উচিত ইমিডিয়েটলি নর্থ ইস্টার্ন স্টেটসের সব মুখ্যমন্ত্রীদের ডেকে একটা সভা করে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আর AFSA এরকম একটা জিনিস, AFSA এরকম একটা আইন বলতে গেলে যে প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেট কিন্তু AFSA চায় না। ইটস এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল। এবং কংগ্রেস গভর্নমেন্টের সময়ও কিন্তু AFSA ছিল অনেকখানে। আই এম নট সেইং বিজেপি AFSA লাগু করেছে আর আগে ছিল না। এটা একটা সেন্সিটিভ ম্যাটার অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। কিন্তু এই নাগাল্যান্ডের ইনসিডেন্টের পরে AFSA কিন্তু আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। এবং অনারেবল হোম মিনিস্টারের কাছে আমাদের দাবি, ইমিডিয়েটলি নর্থ ইস্টার্ন স্টেটসের মুখ্যমন্ত্রীদের ডাকিয়ে AFSA নিয়ে একটা আলোচনা হওয়া উচিত। অ্যান্ড Amit Shahjiর এটা করা উচিত, because every single chief minister is either from BJP or connected to the Bharatiya Janata Party. It must be resolved through dialogue. It must be resolved through dialogue and not domination of the northeastern states. কিন্তু তাই বলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি আজকে বলে দেয় যে AFSA উঠিয়ে দিন বা AFSA কন্টিনিউ করেন, we are not privy to sensitive informations of national and internal security. How can we as a party give a stand on it? But a discussion with the chief ministers of Northeast is imperative for Home Minister of India. Unless when you analyze a legislation like you're asking me to, it is very extremely difficult to make a political statement, and I'll tell you why. Because whether a legislation has worked or not must be a subject matter of a thorough committee report. And flowing from what you're saying, I also think maybe that time has come for the government of India to actually set up a comprehensive committee to comprehensively look into whether AFSA is working in this country or not. If you can have a status of the minorities in the country's report, if you can have a report on the status of the scheduled caste, scheduled tribes, then I think it's time that this nation should also set up a high-powered committee to look into whether AFSA is working or not. It is absolutely imperative. So I would like to answer your question by a suggestion and maybe a demand that it's time to set up that committee. ব্যাপারটা আর এখনকার ব্যাপারটাকে কিন্তু একসাথে দেখলে চলবে না। আমাদের জেনে রাখতে হবে যে এখনকার যে ব্যাপারটা ঘটেছে নাগাল্যান্ডে, তা অত্যন্ত একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং এতজন মানুষ মারা গেছেন। এবং আমরা যদি যেতাম, আমাদের কাছে খবর ছিল যে জোরহাট বিমানবন্দর থেকে বেরোনোর পরেই আমাদেরকে আটকে দেওয়া হতো এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হতো যে আমরা ওখানে পুরোপুরি একটা অশান্তি করতে গেছি এবং ওখানে জল ঘোলা করতে গেছি এবং রাজনৈতিক ফায়দা নিতে গেছি। আমরা কিন্তু তা করতে যাচ্ছিলাম না। আমরা কিন্তু ওখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওখানে যাচ্ছিলাম। আমাদের সর্বোচ্চ নেতৃত্বর নির্দেশে যারা ওখানে মারা গেছেন, আমরা তাদের প্রতি আমাদের কন্ডোলেন্স জানাতে গেছিলাম এবং
তাদের পাশে দাঁড়ানোর জন্য গেছিলাম। কিন্তু এই অবস্থায় আমরা মনে করেছি যে আমরা যদি ওখানে যাই আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে পারে, এবং সেই কারণে আমরা যেহেতু 144 ধারা ইম্পোজ করা হয়েছে এবং তার সাথে ভেহিকল মুভমেন্ট সব বন্ধ করে রাখা হয়েছে, এই জন্য আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি। যখন একেবারে বোর্ডিং টাইম এসে গেছে, আমরা যখন বোর্ড করতে যাচ্ছি, তখন আমাদের কাছে নির্দেশ এসেছে যে না, আমাদের যাওয়া হবে না। একটা ছোট্ট কথা বলতে চাই, ডিফারেন্স সি 144 মানে কি, নট মোর দেন 5 পিপল ক্যান গ্যাদার। লক্ষিমপুর খেরিতে আপনার হয়তো মনে আছে, আমরা দুটো গ্রুপে গেছিলাম, একটা গ্রুপে কাকলি দিয়ে আর আমি ছিলাম, আর একটা গ্রুপে দোলা সেন ইত্যাদিরা ছিল, সো দ্যাট উই ডোন্ট ব্রেক দ্যাট নর্ম। কিন্তু ভেহিকুলার এম্বার্গো, যে এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না, আমি আসামের নাম্বার প্লেটের গাড়ি নিয়ে বর্ডার ক্রস করে নাগাল্যান্ডে কিভাবে যাব? ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এটাকে গিয়ে বর্ডারে চ্যালেঞ্জ করলে, লেটস সে আমরা জোরহাট থেকে সোনারি দিয়ে নাগাল্যান্ডের দিকে ঢুকতে হয়, আমি আগেও গেছি, টু গো দের ইট ইজ ইম্পসিবল, সম্ভবই হবে না। সো ওয়ান দ্যাট, অ্যান্ড টু, আমরা ডেফিনেটলি এই ইমপ্রেশনটা দিতে চাইনি যে আমরা সেখানে গিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে চাই। দিস ইজ নট দ্য মোমেন্ট ফর দ্যাট। আমি মনে করি অমিত শাহ দেশের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ, 100% ফেলিয়ার। অমিত শাহজি হোম মিনিস্ট্রির পোর্টফোলিওটা কেন নিয়েছে? এটা দেশের সুরক্ষার জন্যে না, বিজেপির সুরক্ষার জন্যে, ইডি আর সিবিআই কে চালাবার জন্য উনি হোম মিনিস্ট্রিটা নিয়েছেন, নট ফর দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টাল ক্লিয়ার হাউ ইডি অ্যান্ড অল দিস এজেন্সিজ আর বিং মিসইউজড বাই দ্য মিনিস্ট্রি। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিবডি। ইতিমধ্যেই আপনারা পুরোটাই শুনেছেন, আমি শুধু কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাইব। গতকালের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিজেপির শাসনকালে সমস্ত কিছুর দাম বেড়েছে, শুধু একটা জিনিসেরই দাম কমেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। এবং আরও একটা জিনিস দেখিয়ে দিল যে ভারতবর্ষের মধ্যে একমাত্র একজন মানুষই আছেন যিনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য এসপিজি বলয় পরিবৃত হয়ে থাকেন, মাননীয় নরেন্দ্র মোদী মহোদয়। এবং বাকি 130 কোটি ভারতবাসীর নিরাপত্তার দায়িত্ব এই কেন্দ্রীয় সরকার নেয় না। যেটা এর আগে বললেন ওনারা, যে ফেডারেল স্ট্রাকচারকে ড্যামেজ করার জন্যে বিএসএফের জুরিসডিকশন বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে 14ই ফেব্রুয়ারি 2019 জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার সময় এক্সপ্লোসিভ ভর্তি গাড়ি আমাদের জওয়ানদের কনভয়ে এসে ধাক্কা মারে, 40 জন জওয়ান প্রাণ হারায়। এই মাসেরই 13 তারিখ আপনারা নিশ্চয়ই জানেন যে মণিপুরে সেখানকার 46 আসাম রাইফেলের ডিজি ওখানকার বর্ডার ভিজিট করে দেওয়ার পরের দিনই সেখানে আসাম রাইফেলের জওয়ানদের মারা হয়। এবং গতকাল যেটা আপনারা জেনেছেন, ডেথ টোন অসমর্থিত সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে 16 জন। শুধুমাত্র তাদেরকে ওইভাবে মেরেছে তা নয়, যখন গ্রামবাসীরা তাদের বডি রিকভার করতে এসছে সেই সময় পর্যন্ত তাদেরকে মারা হয়েছে। যেটা আগের আমাদের লিডারশিপ বললেন, আমাদের না যাওয়ার কারণ আমরা কোনোভাবে ভারতীয় জনতা পার্টিকে এই বলার কথার সুযোগ দিতে চাইনি যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এসে এখানে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করেছে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠাচ্ছিলেন না। আমরা প্রত্যেকটা ঘটনায় যেখানে মানুষ বিপদে পড়ে তৃণমূল কংগ্রেস সবার আগে গিয়ে পাশে দাঁড়ায়। ঠিক একইভাবে এবারেও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গিয়ে সেই ডিজিজড ফ্যামিলি যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর এবং সলিডারিটি জানানোর জন্য আমরা যাচ্ছিলাম। কিন্তু আমরা দেখলাম, আমরা বুঝলাম যে আমরা গেলে ভারতীয় জনতা পার্টি তারা প্রচার করবে তৃণমূল কংগ্রেস এসে এখানে আরও বেশি ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করছে। সেই পলিটিক্যাল মাইলেজটা তাদেরকে আমরা দেব না, সেই কারণেই আমরা আমাদের নেতৃত্বের কথায় আমরা যাইনি। কিন্তু যেটা সবাই বলল, আমি একই কথা বলি, এই ধরনের ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিল এটা শুধু ইন্টেলিজেন্স ফেলিওর নয়, ভারতবর্ষের 138 কোটি মানুষের নিরাপত্তা নিয়ে বর্তমান ভারত সরকার একেবারেই বদার্ড নয়।
তারা শুধু নিজেদের সুরক্ষা, নিজেদের নিরাপত্তা এবং সামগ্রিক রাজনীতি নিয়ে চিন্তিত। এবং এটাও তার সাথে সাথে আমরা বলতে চাই, যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সবার আগে তাদের পাশে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবে। এর ব্যতিক্রম আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। I said before, and I'm saying it again, that it is time for the government of India to have a thorough discussion with the chief ministers of the states where AFSA is applied. There is absolutely no bar, no legal bar, no political bar, no constitutional bar to Amit Shah ji and the defense minister and the home minister to sit with the chief ministers of these states. They should not, it is not always about being in power. There are some things in the national interest and in the interest of the Northeast region, and that's the way they need to think about it. So, if in alliance of the Member of Parliament of Nagaland is questioning the application of AFSA, one, it's not new. It has been continuously questioned in the northeastern states, but it should at least be alarming for the Honorable Home Minister that their own alliance partner is questioning it. What is stopping this government from having a dialogue to review this? Basically, this government believes in absolutely no dialogue. They've done it with the BSF thing. Did they discuss it with the Chief Minister of West Bengal whether BSF's jurisdiction should be extended or no? সুনাদি, সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন আপনারা ভয় পেয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসেছেন। কে বলেছে? সুকান্ত মজুমদার। এ অসম্ভব বাজে কথা বলছেন, অসম্ভব বাজে কথা বলছে। এই যে এখানে একটা বোর্ডিং পাসগুলো আমাদের কাছে রয়েছে, এই একদম। Can I answer, give a political answer? বিজেপির সরকার সেন্টারে আছে, বিজেপির সরকার অ্যালায়েন্স পার্টনার নাগাল্যান্ডে আছে, বিজেপির কোনো ডেলিগেশন গেল না কেন? উনাকে বলবো যে আপনি যান না নাগাল্যান্ডে, আপনার সরকার তো সবখানে আছে। একটা কথা বলছি লাস্ট, এই তো এখানে হয়ে গেছে। এই সভাপতি বলেছে না, আমি সরি টু সে, সভাপতি বলেছেন উনি খবরই রাখেন না, জানেও না। যেটা একটু আগে বললো সামনে, অসম্ভব বাজে কথা বলছে। এই তো আমরা ভেতরে ঢুকে গেছে, অ্যানাউন্স হচ্ছিল আমাদের নাম। আমাদের কোনো যায় আসে না, আমরা মানুষের পাশে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আমাদের যেভাবে তৈরি করেছে সে তুলনা, আমি অবাক হয়ে যাচ্ছি। এইসব কথা কেন বলছেন? আপনারা যান না, একটু তো বললো একটু, আপনারা যান, এখান থেকে যান না, আপনারা দেখতে যান না একটু। আমার তো মনে হয় এই মুহূর্তে অমিত শাহ রেজিগনেশন দেওয়া উচিত, এই মুহূর্তে, দিস দ্য টাইম। আমার মনে হয় এটা কি হচ্ছে? আরে আমরা তো পাশে দাঁড়াবার জন্য ছুটে যাচ্ছি, সবসময় যাচ্ছি, সকাল থেকে সারাক্ষণ আমরা মধ্যে রয়েছি। তাহলে Which paper is this? বলছি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় বলেছেন যে প্রথম ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে এবং আত্মরক্ষার্থে জওয়ানরা গুলি চালিয়েছে, 7 more. তারপর 7 I জনের already মৃত্যু said হয়েছে, that. এটা কিছুক্ষণ আগেই বলেছেন। এবং এফআইআর হয়েছে, তদন্ত শুরু হয়েছে, সিট তৈরি হয়েছে, 1 মাসের মধ্যে এনকোয়ারি করে রিপোর্ট দেবে। প্রথম ঘটনায় 6 জনের মৃত্যু, তারপর 7. আত্মরক্ষার্থে। I said that, হ্যাঁ। 6 and 7. But let me tell you something. এই সরকারের জন্যে এফআইআর এর কোনো মানে নেই। যখন 6 জন পুলিশ অফিসারকে গুলি করে মারা হলো আসামে, অমিত শাহ দরজা বন্ধ করে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর মিজোরামের চিফ মিনিস্টারের সঙ্গে বসে এফআইআর বাতিল করে দিল। অমিত শাহ কাকে এফআইআর দেখাচ্ছে? আমরা কি জানি না এফআইআর এর কি? যখন পুলিশ অফিসার মারা যায় ওদের এফআইআরই বাতিল করে দিল, তো এখানে 14 জন সিভিলিয়ানের এফআইআর এ কি করবেন উনি? টেল মি আই এম রং। আর আপনি যে কথাটা বলছেন, আপনি কোন পেপারের? সি, লেট মি টেল ইউ সামথিং। যদি বিজেপির একজন স্টেট প্রেসিডেন্ট বলছেন যে আমরা ভয় পেয়ে নাগাল্যান্ডে যাইনি, তো আপনারা দেশের পরিস্থিতিটা কোথায় নিয়ে গেছেন যে 5 জন সাংসদ একটা রাজ্যতে যেতে ভয় পাচ্ছে? ইট ইজ আ শেম অন হিম। এটা ওনার লজ্জার ব্যাপার, এটা আমাদের লজ্জার ব্যাপার না।